তিস্তা প্রকল্পের কাজ কোন দেশ পাচ্ছে সেই সিদ্ধান্ত বাংলাদেশের। এক্ষেত্রে ঢাকার যে কোনো সিদ্ধান্তকেই সম্মান জানাবে বেইজিং। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় একথা জানান দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, এদেশের রিজার্ভ সংকটে মোকাবেলায় সহায়তা করতে চায় তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। প্রধানমন্ত্রী চীন সফরের যুগান্তকারী ঘোষণা আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এসব আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ। জনাব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে, চীনা রাষ্ট্রদূত ঢাকায় এক অনুষ্ঠানে বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন, তিনি বলছেন একটি যুগান্তকারী কোনো ঘোষণা আসতে পারে। আপনি চীনে একসময় রাষ্ট্রদূত কাজ করেছেন, চীনের সঙ্গে অনেক ধরনের কাজ করেছেন। আপনি কিছু অনুমান করতে পারেন কিনা সার্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে কি ধরনের যুগান্তকারী ঘোষণা আসতে পারে? আমি সেরকম কিছু স্পেসিফিক নির্দিষ্ট কিছু বলতে পারছি না, যেহেতু এরকম কোনো খবর আমার কাছে নেই। কতগুলো জিনিস, যেমন আমাদের যেসব প্রয়োজন, যেই জিনিসগুলো, সেগুলো ব্যাপারে তাদের সহযোগিতার যে আশ্বাস, যেমন আমাদের বাজেট নিয়ে যে সমস্যা হচ্ছে, রিজার্ভ নিয়ে যে সমস্যা হচ্ছে, তাতে তারা সহায়তা দিবেন, এরকম একটা কথা। এগুলো কিন্তু আমার মনে হয় যে যুগান্তকারী ঘোষণার কথা যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে সহযোগিতা, সেটাকে যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়েছি। এক এক সময় যেমন ক্লোজার কোঅপারেশন এরকম বলেছি, আবার তখন কম্প্রিহেনসিভ কোঅপারেশন, তারপরে আবার বলেছি এখন স্ট্র্যাটেজিক কোঅপারেশন, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফর কোঅপারেশন। নতুন কোনো নাম দেওয়া হতে পারে যেটার থেকে মানুষ নতুন অর্থ খুঁজবে, নতুন সম্ভাবনার আশা দেখবে, সেইগুলো কিছু হতে পারে। এরকম কিছু আমার ধারণা যে একটা জিনিস আছে, যেমন চীনের একটি নতুন উদ্যোগ আছে, তারা বলছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। সেখানে আমাদেরকে যুক্ত হওয়ার জন্য তারা আমন্ত্রণ জানাচ্ছে। তারা এর আগে করেছিল বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেটাতে আমরা যুক্ত হয়েছি। গ্লোবাল এটা হচ্ছে যে বিআরআই যেহেতু একটা অঞ্চল ভিত্তিক বিষয়, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকাকে নিয়ে মূলত, তার বাইরে খুব বেশি বিস্তৃত নয়, কিন্তু গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ যখন বলছে, সেটাকে আরো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার একটা ব্যাপার। তো সেই জিনিসটা একটা নতুন উদ্যোগ তাদের, সেই উদ্যোগে আমরা যুক্ত হতে পারি কিনা সেই চিন্তা ভাবনা চলছে। তো সেটার ব্যাপারে আমি যতদূর ইঙ্গিত পেয়েছি যে হয়তো বাংলাদেশ এ ব্যাপারে একটু ধীরে গতিতে চলবে, এখনই ঝট করে কিছু একটা হয়তো সিদ্ধান্ত দিয়ে দিবে না, কিন্তু এটার সাথে যুক্ত হওয়াতে কোনো রকমের আশঙ্কা আমি দেখি না যে কোনো সমস্যা হতে পারে। কারণ এটা এমন কিছু বিষয় না, এটা হলো সব রকমের, আমরা তো সবার সাথে সব রকমের উন্নয়ন সহযোগিতার সাথে যুক্ত হতে সবসময় রাজি আছি এবং উৎসাহী আছি। সুতরাং এই ব্যাপারে যুক্ত হওয়ার কোনো সমস্যা না। কিন্তু এখন নানান রকমের চলছে পৃথিবীতে, যুদ্ধ বিগ্রহ, নানান রকমের মেরুকরণের চেষ্টা, তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক একটা খুব গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এখন। তো সেইগুলো নিয়ে আমরা হয়তো একটু সময় নিতে পারি, কিন্তু এই বিষয়টা আমার ধারণা যে এইটা হয়তো সেই বিষয় যেটা কথা ইঙ্গিত দিয়েছেন মার্কিন চীনা রাষ্ট্রদূত। কিন্তু তারপরেও যেসব বিষয় নিয়ে কথা হচ্ছে, যেগুলো আমি মনে করি যে ইম্পর্টেন্ট যে সহযোগিতাগুলো, একটা যেমন বাজেট এবং রিজার্ভের ব্যাপারে তাদের সাহায্য, ঋণ সহযোগিতা, এছাড়া যেমন নতুন প্রকল্পের কথা চিন্তা করা হচ্ছে। অনেক প্রকল্প তো চালু আছে, বেশ অনেক শেষ হয়ে গেছে, অনেক কিছু চালু আছে, কিন্তু খুব বড় একটা নতুন প্রকল্পের কথা চিন্তা করা হচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেল যোগাযোগ বিস্তৃত করা। সেইটা যেমন ভাঙ্গা থেকে বরিশাল, ভোলা হয়ে কুয়াকাটা, কি বলে, পায়রা বন্দর হয়ে কুয়াকাটায় পৌঁছানো। সেই জিনিসটা আমার ধারণা যে এটা নিয়ে আলাপ আলোচনা হবে এবং মোটামুটি একটা চিন্তা আছে যে চীনকে দিয়ে এই কাজটি করানো হবে। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, ধন্যবাদ। নিশ্চয়ই আপনি যে কথাটা বলছিলেন যে বাংলাদেশ হয়তো সিদ্ধান্ত নেবে অনেকটা চিন্তা করে, মেপে, এই অর্থে যে আমরা জানি যে একই সাথে বাংলাদেশ যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ভারতে সফরে গিয়েছেন, আবার তার পরপরই চীন সফরে যাচ্ছেন, এবং চীন এবং ভারতের এই বাংলাদেশের বিষয়ে একটি ভূ রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ এক ধরনের, আমরা যদি বলি, ব্যালেন্সের কূটনীতি মেনে চলছে। সে বিষয়ে আরেকটা বিষয় আমি বলছিলাম আজকে, যেটা চীনের রাষ্ট্রদূত বলছেন যে তিস্তা অববাহিকার যে প্রকল্পের কথা বলা হচ্ছে, সেই প্রকল্পে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে কে এই কাজটি করবে, এবং সেই সিদ্ধান্তকে চীন তারা শ্রদ্ধা করবে বলে তারা জানিয়েছে। আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, এই যে
তিস্তা প্রকল্পের যে কাজ, অববাহিকার যে কাজ, সেই কাজটা আসলে আমরা হঠাৎ করেই এখন আলোচনা আসছে, তো খুব গভীরভাবে আসলে কি আলোচনা হয় কিনা যে এই প্রকল্পের কি আসলে বাংলাদেশের আদৌ প্রয়োজন রয়েছে কিনা, বাংলাদেশের যারা বিশেষজ্ঞ আছেন তারা আসলে কি এখানে সম্পৃক্ত হয়েছেন কিনা, কারণ এই ধরনের নদী শাসনের কাজ কখনো কখনো হিতে বিপরীত হয়, সেগুলোকে ভাবা উচিত কিন্তু কিনা? এটা এই ব্যাপার নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে যে তিস্তার পানি আমরা চাচ্ছিলাম ভারতের কাছ থেকে, তিস্তার পানি তারা দিতে পারছে না, যে নানান কারণ আছে। কিন্তু তারা যদি তিস্তার পানি না দেয়, তারপরেও তো তিস্তা নদীটা আছে আমাদের দেশে, এবং সেখানে বর্ষার সময় প্রচুর পানি হয়, শীতের সময় পানি থাকে না অলমোস্ট। তো এই যে পরিস্থিতি, এটা থেকে আমরা উত্তরণ করতে পারি কিভাবে, যে বর্ষার সময় যে পানিটা আসে সেই পানিটাকে ধরে রাখার একটা বৈজ্ঞানিক কোনো উপায় ব্যবস্থা করতে পারি কিনা আমরা। তাহলে দুটো জিনিস হবে, যে উপচে পড়া পানি কমে মানে উপচে পড়বে না, জি, বন্যা কম হবে, আর পানি ধরে রাখতে পারলে সেটা শীতকালে আমরা ব্যবহার করতে পারবো, নদীর নাব্যতা রক্ষা করতে পারবো। তো সেই সব চিন্তা থেকে এটা অনেকদিন ধরে চিন্তা ভাবনা করে একটা প্রকল্প তৈরি করা হয়েছে, বহুমুখী মহাপ্রকল্প বলা হচ্ছে নানানভাবে। তো সেইটা হলো যে যদি আমরা উপর থেকে পানি না পাই, যেটা পাচ্ছি না আমরা, সেই না, অবস্থায় নিশ্চয়ই, তার মানে এই না যে এই প্রকল্পের কোনো কাজ হবে না, একদম খুব প্রয়োজনীয় প্রকল্প এটা। কিন্তু যদি আবার অবস্থা পরিবর্তন হয়ে যায়, উপর থেকে পানি দেয়, তখন প্রকল্পটাকে হয়তো অ্যাডজাস্ট করতে হতে পারে, কিছু এখানে কিছু নিশ্চয়ই, পরিবর্তন, ওখানে কিছু পরিবর্তন, এগুলো হতে পারে। সেই জন্য যখন ভারত আবার এটার মধ্যে আসার ইঙ্গিত দিয়েছে যে তারাও এটার ব্যাপারে আগ্রহী, কিন্তু তারা একটা জিনিস ইয়ে করেছে যেটা বেশ আমার কাছে একটু কৌতূহলোদ্দীপক মনে হয়, সেটা হচ্ছে যে তারা পানি দেওয়ার ব্যাপারে কিছুই না বলে, তারা আমাদের যে প্রকল্পটা এখন চীনের সাথে আমরা আলাপ করছি সেটাতেই তারা আসার আগ্রহ প্রকাশ করেছে বলে কারণ মনে হয়। কারণ সত্যিকার অর্থে তিস্তার পানি যদি পাওয়া যেত তাহলে হয়তো এই প্রকল্প নেওয়ার প্রয়োজনও হয়তো হতো না, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। পানি পানি দিলেও প্রকল্প প্রয়োজন আছে আমার, তারা আচ্ছা, পানি দিলেও আমার প্রকল্প প্রয়োজন আছে, পানি না দিলেও, কিন্তু দুটো প্রকল্পের রূপ দুই রকমের হবে, সেটা নিশ্চয়ই, আমার বুঝতে হবে। এবং এখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার করে বলেছেন প্রশ্নের উত্তরে যে যদি মানে আমরা দুই পক্ষ থেকেই তাদের প্রপোজাল নিব, এবং তারা যেটা আমাদের প্রয়োজনের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ হবে আমরা তাদের সাথেই কাজ করব, এবং এটা পরিষ্কার করে বলেছেন উনি। তারপরেও চীনা রাষ্ট্রদূত যেটা বলেছেন, এইটা হচ্ছে বন্ধুসুলভ আচরণ, বন্ধুসুলভ বক্তব্য, যে তারা আমাদের উপরে ছেড়ে দিচ্ছে। সব বন্ধু কিন্তু এই কাজটি করে না, সেই জন্য আমাদের বন্ধু চিনতে গেলে ওই জিনিসগুলো খেয়াল করতে হবে, জি, যে কোন বন্ধু আমার সমস্যাটা বোঝে আচ্ছা, এবং সেই অনুযায়ী আমাকে আমার সাথে কাজ করতে চায়, আর কোন বন্ধু আমার সমস্যাটা না বুঝে আমার উপরে কিছু একটা চাপিয়ে দিতে চায় কিনা, এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে, এবং জি, বন্ধুদের সাথে খোলাখুলি আলোচনা করতে হবে এগুলো, যে নিশ্চয়ই, ভাই তুমি এটা করলে এটা কিন্তু খুব বন্ধুসুলভ হলো না, নিশ্চয়ই। সেটা বলতে পারি যাতে আমরা। অসংখ্য ধন্যবাদ জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আমাকে শেষ করতে হচ্ছে।